আমি যাকে বিয়ে করেছিলাম মানে আমার স্বামীর একটা 10 বছরের মামাতো ভাই ছিল। সেই 10 বছরের মামাতো ভাইটা আমার দিকে এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকত, যেন আমার কাছে তার কিছু চাওয়া। কিন্তু একদিন হঠাৎ ছেলেটি বলল, আমাকে আপনি স্নান করিয়ে দিবেন। আমি ভাবলাম তার বয়স 10, সে নিজেই স্নান করতে পারে, কিন্তু আমাকে দিয়ে স্নান করাতে চায় কেন? ছেলেটি কান্না করে বলল, আমার মা থাকলে আমাকে ঠিকই স্নান করিয়ে দিত। তার কথা শুনে আমার কিছুটা তার প্রতি মায়া হলো। কিন্তু স্নান করাতে গিয়ে যে ঘটনাটা মাত্র 10 বছরের ছেলে আমার সাথে ঘটিয়েছিল তা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। তাহলে শুনুন, গল্পটি বলি। আমার নাম সবিতা, আমার স্বামীর নাম অলি। আমি কিছুদিন যাবৎ লক্ষ্য করছি, আমার রুমে প্রতি রাতে 10 বছরের একটা ছেলে আমার রুমে ঢুকে। সেই কম বয়সী ছেলেটি আমার সাথে কি করতে চায় এবং আমার কাছে কি চায়, কিন্তু আমি চোখ মেলে তাকাতেই আমি আর তাকে দেখতে পাই না। কিন্তু দরজা জানালা তো ভিতর থেকে লাগানো, তাহলে এই রুমে কিভাবে আসলো সে? ছেলেটি তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। সবিতা ভাবল, কে ছোট বালকটি আমার রুমে কি করছে? সবিতা এই ভেবে তার পিছনে থাকা বেড সুইচটা অন করে এবং যেই সামনে তাকায় দেখে যে তার এখন রুম সম্পূর্ণ খালি। কেউ নেই তার রুমে। কিন্তু একটু আগেই যাকে দেখতে পেল সে কে ছিল তাহলে? ভাবতেই যেন সবিতা খুব ভয় পেয়ে যায়। তার শরীর ঘামতে থাকে। এটা এমনিতেই শীতের মৌসুম। সবিতার কপাল বেয়ে ঘাম পড়তে থাকে। সে ভাবল এটা কোনো ভূতদস্ত। পাশের রুমেই তার বাবা মা ঘুমিয়ে আছে। চিৎকার দিলে হয়তো এখনই উঠে আসবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এটা যদি আমার বিভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই আমাকে নিয়ে উপহাস করবে। কেননা আমি একজন ডাক্তার। তার কাছে ভূত বলতে কিছুই নেই এখানকার যুগে। আর মাত্র কয়েকদিন পর সে নিজেই নিজের হবু স্বামী অলির সাথে একটা ছোট্ট ক্লিনিক খুলতে যাচ্ছে। অলি নিজেও একজন ডাক্তার। তাদের প্রেম 2 বছর আগে শুরু হয়েছে, যখন তারা মেডিকেলে সেকেন্ড ইয়ার এ পড়ে। সবিতা পড়াশোনায় খুবই তীক্ষ্ণ মেধা সম্পন্ন ছিল, কিন্তু ক্লাসের বাহিরে সে কারো সাথে একটা কথাও বলতো না। সবসময় যেন মন মরা হয়ে থাকত। কিন্তু অলি মনে মনে সবিতাকে খুব ভালোবাসত। যদিও অনেকবার সবিতা অলিকে রিজেক্ট করে দিয়েছিল, কিন্তু অলি ও ছিল নাছোড়বান্দা। সবিতাকে ভালোই ভেসেই যাচ্ছিল। ফলশ্রুতিতে সব গল্পের শেষের মতো একসময় সবিতা অলির কাছে হেরে যায়। এদিকে বর্তমানে সবিতা রুমে কাউকে না পেয়ে কিছুটা হতভম্ব হয়ে যায়। তাই এতক্ষণ ভাবনার জগতে ডুবেছিল। তার ভাবনার বিচ্ছেদ ঘটে একটা অদ্ভুত রকমের বিড়ালের আওয়াজ। বলে রাখা ভালো, এই বিড়ালটা 10 বছরের ছেলেটি আমার রুমে বিড়াল ছেড়ে দিয়েছিল, আমাকে হয়তো ভয় দেখানোর জন্য। এর মাধ্যমে ঘাড় ঘুরিয়ে একটু নিচে তাকাতেই দেখল কালো রঙের একটা বিড়াল সবিতার দিকে তাকিয়ে আছে। সবিতা বুঝতে পারছিল কিছুটা এটা 10 বছরের ছেলের কাজ। কিন্তু কেন সে আমার সাথে এরকম ভয় দেখানোর চেষ্টা করে? অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে। আমি ভয় পেয়ে গেলাম বিড়ালটি দেখে। আমি ভয় পেয়ে দৌড়ে মা বাবাকে পাওয়ায় 2 হাত দিয়ে জড়িয়ে ধরি আমি। মা কি হয়েছে জানতে চাইলে আমি সবকিছু বলি। মা বাবা দুইজনই সবিতার রুম দেখার জন্য আসে, কিন্তু তারা সেই ছেলেটি কিংবা সেই বিড়ালটি কোনোটিকে খুঁজে পায় না। জানালাও লাগানো। তাই তারা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তাদের মেয়ে দুঃস্বপ্ন দেখেছে। মা বাবা আমাকে বুঝিয়ে চলে গেল। রুমে শুধু বসে রইলাম আমি। চারদিকে আবার নিজের 2 চোখ বুলিয়ে নিল। মন দিয়ে সবকিছু দেখতে লাগলো। সবিতা নিজেও বুঝে নিল যে এটা শুধু তার দুঃস্বপ্ন ছাড়া কিছুই ছিল না। তাই সে নির্বিঘ্নে আবার শুয়ে পড়ল। পরের দিন সকালে সবিতার ঘুম ভাঙল অলি এর ফোনে। এটা যেন এখন রুটিন হয়ে গেছে। রোজ সকালে সবিতার ঘুম ভাঙানোর দায়িত্বটা যেন অলি নিজেই নিয়েছে। সবিতা পাশে থাকা ফোনটা তুলতেই অলি বলতে লাগল, কি করো তুমি? এই তো বিছানায় শুয়ে শুয়ে চাঁদ দেখি। এই তোমাদের বাসার ছাদ ফুটো হয়ে গেছে নাকি? না হলে বিছানায় বসে চাঁদ কিভাবে দেখো? আরে বোকা, আমি তো মজা করেছি। তাছাড়া এই দিনের বেলায় চাঁদ কোথায় পাবো আমি? ওহ তাই তো। থাক, আর হাসতে হবে না। কি বলবে বলো, আমার ফ্রেশ হতে হবে। চলো না, আজ আমরা দেখা করি। কতদিন হয়ে গেল দেখা করি না। দেখা হলে গল্প করতে পারবো। মনটা হালকা হবে। শুধু ফোনে কথা বলে সময় পার করে দিই। পরশু দিন ও তো দেখা করলাম।
আর আগামীকাল কালই তো আমাদের বিয়ে। ওহ, বুঝেছি। আমি কি বুঝাতে চেয়েছি তুমি বুঝে ফেলেছ। ঠিক আছে, আসব। এখন বাই। বলেই সবিতা ফোনটা কেটে দিল। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিয়ে বেরিয়ে পড়ল যেখানে অলি আর সবিতা রোজ দেখা করে আসছে। সবিতাদের কোনো গাড়ি নেই, তাই সবিতা রিক্সা ব্যবহার করছে। পার্কের সামনে নামতেই দেখে অলি দাঁড়িয়ে আছে। দুইজনে মিলে ভিতরে গিয়ে বসে গল্পগুজব করছে। হঠাৎ করে সবিতা নিজের ভিতর কিছুটা অস্থিরতা অনুভব করতে থাকে। নিজের ভালোবাসার মানুষ, নিজের হবু স্বামীর সাথে সদ্য হাসি খুশি করা মেয়েটা যেন নিমেষেই কিছুটা অস্থিরতা অনুভব করছে। এই অস্থিরতা কিসের চাইতেও যেন মনে করতে পারছে না সবিতা। অলি সবিতার এই দিকটা খুব ভালোভাবে লক্ষ্য করল। সে কিছুই না বলে শুধু সবিতার এমন দশা দেখে যাচ্ছে। হঠাৎ একজন পথভিক্ষুক এসে অলি এর সামনে বলল, স্যার গো কয়টা টাহা দেন, আজ 2 দিন ধইরা কিছু খাই না। অলি নিজের মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে দেয়। কিন্তু এদিকে সবিতার সামনে দাঁড়িয়ে থাকা এই লোকটিকে এক নজরে দেখেই যাচ্ছে। তার যেন চোখের পাতা পড়ছেই না, মনে হচ্ছে সবিতা যেন এই লোকটিকে কত না দিন ধরে চিনে। কিন্তু সবিতার চোখে এই লোকটি 10 বছরের ছেলে, আর অলির চোখে 7 বছরের বুড়ো। সবিতা দেখল ছেলেটি তাকে ইশারা করে বলছে, আজ রাত দেখা হবে তোমার সাথে এবং অনেক কথা আছে। সবিতা তার এই কথা শুনে আর সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায় এবং অলি এর সামনেই মাটিতে লুটিয়ে পড়ে। অলি ভাবল হয়তো সামনে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে দেখে ভয় পেয়ে গেছে, তাই অলি ভিক্ষুকটিকে চলে যেতে বলল। অলি তাড়াতাড়ি করে সবিতাকে তুলে নিজের গাড়িতে শুয়ালো। সবিতাদের বাড়িতে নিয়ে যেতেই নিজের মেয়েকে অজ্ঞান অবস্থায় দেখে সবিতার বাবা মা যেন খুবই চমকে গেল। কিন্তু অলি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলল যে সবিতা শুধুমাত্র ফ্রাস্ট্রেশন এ পড়ে জ্ঞান হারিয়েছে। এই বলে অলি নিজের বাসায় চলে গেল। কোনো না, আগামীকালই তাদের বিয়ে। অনেক প্রস্তুতি এখনো বাদ আছে। পরের দিন দুই পরিবারের মাঝে যেন খুশির পাহাড় নেমে আসে। আজ সবিতা আর অলির বিয়ে। বাহিরের সবাই অলি এর সাথে কথা বলছে, আর এদিকে ঘরের ভিতর সবিতা বসে আছে। রুমে কেউ নেই। যেখানে সবিতার সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা সেখানে সবিতা কিছুটা মনমরা। ধীরে ধীরে বিয়ে খুব ভালোভাবে সুসম্পন্ন হল। বউ সেজে অলির বাড়িতে প্রবেশ করল। অলির একটা মামাতো ভাই ছিল, তার বয়স 10 বছর, দেখতে অনেক সুন্দর। ছেলেটির নাম রবিন। অলির মামাতো ভাইয়ের মা বাবা ছোটবেলায় মারা যায়। তার আর আপন বলতে পৃথিবীতে কেউ ছিল না। আর তাই অলি তাকে নিজের বাড়িতে এনে স্কুলে ভর্তি করে দেয়। আর তখন থেকেই অলির মামাতো ভাই তাদের বাসায় থাকে। যাই হোক, আমি যেদিন অলির ঘরে বউ সেজে গেলাম, তখন দেখতে পেলাম 10 বছরের ছেলেটি রবিনকে। রবিনকে আমি দেখে অবাক হয়ে গেলাম। আমার রুমে যে ছেলেটিকে দেখতে পেতাম ঠিক রবিনের মতো। আমার মনে হচ্ছে এই ছেলেটি আমার রুমে যেত, কিন্তু কেন যেত তার মতলব আমি বুঝতে পারিনি। একদিন ঠিকই বুঝতে পেরেছিলাম, সেটা আবার অনেক কৌশলে। এই বিষয়টা পরে বলছি। আমি তখন ছেলেটিকে দেখে আমি তাকে ডাক দিলাম, রবিন তুমি আমার কাছে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি ডাক দেওয়ার সাথে সাথেই সে আমার কাছে চলে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতদিন ধরে এ বাড়িতে আছো? সে বলল, আমার বয়স যখন 5 তখন থেকেই আমি এ বাড়িতে আছি। তোমার মামাতো ভাই মানে অলির সাথে যে আমার প্রেম ছিল সেটা তুমি কি জানতে? সে বলল, অলি ভাইয়ার আর তোমার যেদিন প্রথম সাক্ষাৎ করো এবং ভাইয়া যেদিন তোমার সাথে ফোন আলাপ করে তখন আমি সব শুনতাম। তোমাদের প্রেম সম্পর্কে সব জানতাম আগে থেকেই। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। তাহলে কি এই ছেলেই আমার রুমে রাতে যেত? কিন্তু কেন যেত? এর কিছুই আমি জানতাম না। তবে কেন যেত এটা আমার জানতে হবে। কিছুদিন পরের কথা, আমি যখন বাথরুমে স্নান করতে যাই তখন এই বাচ্চা ছেলেটিকে আমি বাথরুমে দেখতে পাই। আমি যেদিকেই যাই শুধু তাকেই দেখতে পাই। কেন সে আমাকে ফলো করে? আমার কাছে কি চায়? ছেলেটি আমার দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি এভাবে তাকিয়ে কি দেখছ? সে বলল, আমি কিছুই দেখি না, তবে তোমার প্রতি আমার কেন এত মায়া লাগে জানি না। আমার ইচ্ছা করে 24 ঘন্টা তোমার দিকে তাকিয়ে থাকি। আমি বললাম, কি বলছো তুমি? তোমার কি মাথা ঠিক আছে? সে বলল, আমার মাথা ঠিকই ঠিক আছে, তোমার মাথায় সমস্যা আছে। আমি তার প্রতিটি কথা শুনে আমার অবাক লাগত।
সে আমার সাথে অদ্ভুত অদ্ভুত কথা বলতো, যেটা বড় মানুষও বলতে পারত না। বিয়ের প্রায় আমাদের 6 মাস হয়ে গেল। এইদিকে আমার স্বামী আমাকে বলল, আমাদের একটা ক্লিনিক রেখেছিলাম, সেই বিষয়ে কথা বলতে বা কনফার্ম করতে তার ঢাকা যেতে হবে কিছুদিনের জন্য। পরের দিন আমার স্বামী চলে গেল ঢাকায়। আমি বাসায় একা। আমার শ্বশুর বাড়িতে ছিল শুধু। আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল। তারপর রাতের খাবার খেয়ে আমি আমার রুমে ঘুমাতে গেলাম। রাতের মাঝামাঝি সময় আমার ঘরে আমি কারো হাঁটার শব্দ শুনতে পেলাম, এবং আমি আমার নিজের বাড়িতে যে বিড়ালটা ছিল সেই বিড়ালটা আমার রুমে দেখতে পাইলাম। আমি ভয় পেয়ে কান্না করতে লাগলাম। হঠাৎ করে দরজাটা খুলে 10 বছরের ছেলেটি আমার কাছে এসে বলল, কি হয়েছে? আপনার কোনো সমস্যা হয়েছে কি আপনার? আমি বললাম, আমাদের বাড়িতে এই বিড়ালটাকে আমি দেখতে পেতাম, কিন্তু আজ দেখি আমার বাড়িতেও এই বিড়ালটা দেখতে পেলাম। আর তাছাড়া আরও একটি কথা হলো, তোমাকে আমি বলিনি এখনো। ঠিক তোমার মতো একটা ছেলেকে দেখতে পেতাম প্রতি রাতে আমার রুমে, কিভাবে আসতো আমি জানি না। তখন সে আমাকে বলল, এটা আপনার মনের ভুল, আপনি মনে হয় দুঃস্বপ্ন দেখেছেন। আমি বললাম, না, আমি এটা বাস্তবে দেখেছি। সে আমার কথা কিছুতেই বিশ্বাস করল না। এরপরের দিন আমি স্নান করতে গেলাম, তখন ছেলেটি আমাকে বলল, আমার একটা কথা লাগবে। আমি বললাম, কি কথা? সে বলল, আমার মা আমাকে গোসল করিয়ে দিত, নিজ হাতে খেয়ে দিত। আমি আজ 4 বছর যাবৎ সেই স্নেহ থেকে বঞ্চিত। তাই যদি আপনি কিছু মনে না করলে আমাকে আপনি স্নান করিয়ে দিবেন এবং নিজ হাতে ভাতও খাওয়াইয়া দিবেন। আমি তার কথা শুনে অবাক হয়ে গেছি। আমি তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বোকা, তখন তো তুমি ছোট ছিলে, আর এখন তো তুমি বড় হয়েছ। এখন তুমি নিজে নিজে স্নান করতে শিখেছ, নিজ হাতে খাইতে শিখেছ। এখন তো তুমি বড় হয়েছ। আমার কাছে তার এই চাওয়াটা আমার কাছে যেন অদ্ভুত লাগলো। সে নিজেই পারে স্নান করতে, কিন্তু আমাকে বলছে স্নান করিয়ে দিতে। সে বলল, কোনো কিছু বলছো না যে আমি তাকে বলেছিলাম? আমি বলেছিলাম, তুমি আমার ছেলে না, আর তাই আমি তোমাকে স্নান করিয়ে দিতে পারবো না। হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটির চোখ দিয়ে পানি জল জল করে পড়ছে, কান্না করছে, আর আমাকে বলতে লাগলো, বড়দের কাছ থেকে শুনেছি ভাবি হচ্ছে মায়ের সমতুল্য। তাহলে তুমি আমাকে কেন স্নান করাতে পারবে না আর নিজ হাতে ভাত খাওয়াতে পারবে না? আমি তার কথা শুনে বারবার অবাক হচ্ছি। বলে কি ছেলেটা? আমি তাকে বলছি, ঠিক আছে, আমি তোমার সব কথা শুনব। তার আগে তোমার এক সত্যি কথা বলতে হবে। সে বলল, আমি কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলিনি, আর বলবো না। আপনি বলেন, কি বলবেন? তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমার বাড়িতে রাতে তুমি কি আমার ঘরে এই বিড়ালটি ছেড়ে দিতে, এবং তুমি কি আমার রুমে যেতে? তখন সে বলল, আমিই যেতাম। তার এই কথাটা শোনার পর আমার সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো। মাত্র 10 বছরের ছেলেটি কিভাবে আমার রুমে গেল? আমি তাকে আবার জিজ্ঞেস করলাম, কেন যেতে আমাদের বাড়িতে? তখন সে বলল, আগে আমাকে স্নান করিয়ে দাও, তারপর বলছি। তার আগে আমি কিছুই বলবো না। তার একটাই কথা, তাকে স্নান করিয়ে দিতে হবে। আমি তাকে সন্দেহ করতে লাগলাম, আর ভয়ও করতাম, কারণ তার যে কোনো উদ্দেশ্য আছে। আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম তাকে পরীক্ষা করার জন্য। আমি তার মনের উদ্দেশ্যটা জানার জন্য আমি তাকে স্নান করাতে রাজি হলাম। আমি তাকে স্নান করাতে নিয়ে গেলাম। স্নান করার সময় সে কান্না করতে লাগলো, আর বলতে লাগলো, আমার মা বেঁচে থাকলে হয়তো তোমার মতো এভাবেই স্নান করিয়ে দিত। 10 বছরের সেই ছেলের কথা শুনে আমি অবাক হতাম। ঠিক আছে, আজ তো তোমায় স্নান করিয়ে দিলাম, তোমার কথা রাখলাম, এখন বলো, এই বিড়াল এবং আমার ঘরে তুমি কিভাবে যেতে? তখন সে যে কথাটা বলল তা শুনে আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে আসছে। সে বলল, আমার মা মারা যাওয়ার পর আমি আমার মায়ের জন্য কান্না করতাম। আমি আমার মাকে কিছুতেই ভুলতে পারতাম না। আমার মায়ের মুখখানা সবসময় চোখে ভেসে উঠত। আমার রাতে ঘুম আসতো না। আমি মামার কোনো কথা শুনতাম না। আমি এদিক সেদিক চলে যেতাম। তখন মামা আমাকে একজন সাধু বাবার কাছে নিয়ে চলে। সাধু বাবা আমায় দেখে বলল, এই ছেলের তার মায়ের জন্য পাগল। সে যদি তার মাকে দেখতে না পায়, তাহলে কিছুদিনের ভিতরে পাগল হয়ে যাবে। মামা বলল, তাহলে এখন উপায় কি? সাধু বাবা তখন বলল, ওকে আমি একটা পোষা বিড়াল দিব, আর এই বিড়ালটি যার ঘরে থাকবে সেই ঘরে অবিবাহিত মেয়েটিকে সে তার মায়ের মতো দেখতে পাবে। সাধু বাবা তখন আমার মামাকে এই বিড়ালটি দিল এবং বলল যে এই বিড়ালটি যার বাড়িতে রাখবে সেখানেই তার মাকে দেখতে পাবে।
মামা তখন এই বিড়ালটি দিয়ে আমায় বলল, আমার সন্তান মানে আমার মামাতো ভাই যাকে বিয়ে করব তার বাড়িতে রেখে আসো। আমি তাই করলাম। এরপর থেকে আপনারে দেখতে মায়ের মতো লাগে। তাই আপনাকে দেখার জন্য আপনার রুমে যেতাম, কারণ আপনি তখন আমার চোখে মায়ের মতো হয়ে গিয়েছিলেন। তাই আপনার মায়া আমি কিছুতেই ভুলতে পারিনি। আর মায়ের কিছুটা অভাব পূরণ করার জন্য আমার মামাতো ভাই আপনাকে বিয়ে করে। কারণ গুণী লোকেরা বলতো ভাবি মায়ের মতোই হয়। আর তাই আপনাকে এ বাড়িতে বিয়ে করে আনা হয়েছে। হয়তো এই সম্পূর্ণ প্ল্যান মামার ছিল, শুধু আমাকে ভালো রাখার জন্য। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম এবং তাকে আমি মায়ের মতো স্নেহ করা শুরু করলাম। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমার নাম পূজা। আমার স্বামী সৌদি আরবে ড্রাইভারের কাজ করেন, যার জন্য আমি তার অনুপস্থিতি খুব অনুভব করি। প্রতিদিন রাতে অনেক সময় আমি রোমান্টিক গল্প বা সিনেমা দেখি, যা আমার মধ্যে এক ধরনের আবেগ ও অনুভূতি জাগিয়ে তোলে। আমি সালমান খানের অনেক বড় ভক্ত ছিলাম, কিন্তু সেই অনুভূতিগুলো কিভাবে পূরণ করব তা বুঝে উঠতে পারি না। একদিন আমার ভাতিজার কথা মনে পড়ল, যে দেখতে বেশ সুদর্শন ও শক্তিশালী যুবক। তার বয়স ১৯ হলেও তাকে দেখতে ২৫ বছরের মতো লাগে, কারণ সে শরীরচর্চায় যথেষ্ট মনোযোগী। তখন মনে হল, যদি আমার স্বামী দূরে থাকে, তবে কেন না এই একাকিত্ব কিছু আনন্দময় মুহূর্তে রূপান্তরিত করি। যেন আমার মনের আশা পূরণ হয়। আমার বিবাহ হয়েছে মাত্র ১ মাস আগে। আমার স্বামী সৌদি আরবে কাজের জন্য চলে গিয়েছে, যার জন্য তাকে সবসময় কাছে পাই না। তার এই দীর্ঘ অনুপস্থিতি আমার মনে এক ধরনের খালি অনুভূতি তৈরি করেছে। প্রতি রাতেই একা থাকার কষ্টে অস্থির হয়ে পড়ি, যেন আমার মনের অনেক ইচ্ছে অপূর্ণই থেকে যাচ্ছে। একদিন একাকিত্ব কাটানোর জন্য আমি সুন্দর করে সাজগোজ করে নিজের ঘরে বসেছিলাম। তখন ভাবলাম, আমার ভাতিজার সাথে কিছু সময় কাটালে হয়তো মন কিছুটা ভালো লাগবে। তাই তাকে ঘরে ডেকে এনে কথা বলার চেষ্টা করলাম। আমাকে দেখে সে হাসল এবং বলল, আপনি আমাকে যা বলতে চান খোলাখুলি বলুন। আমি সব শুনতে রাজি আছি। তার কথা শুনে কিছুটা বিস্মিত হলেও একটা শান্তি অনুভব করলাম, কেননা এতদিন নিজের মনের কথাগুলো কারো সাথে শেয়ার করিনি। অবশেষে আমরা দুজনেই গল্প করতে করতে সময় কাটানোর সিদ্ধান্ত নিলাম, যা আমাদের দুজনের জন্যই এক ধরনের স্বস্তি আর আনন্দের মুহূর্ত ছিল। তারপর বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিন গল্প শুনতে চাইলে আর গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ছোটবেলা থেকেই বিয়ের প্রতি আগ্রহ ছিল। প্রায় ১২ বছর বয়স থেকেই আমার মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা জন্মেছিল। স্কুল ও কলেজে বন্ধুরা মাঝে মধ্যে মজার ছলে বিভিন্ন রোমান্টিক গল্প বা হিন্দি সিনেমা দেখাত, যেগুলো দেখার পর নিজের আবেগ সামলানো কঠিন হয়ে পড়ত। এভাবেই আমার মনে বিয়ের ইচ্ছা আরও গভীর হয়ে ওঠে। তবে আমি দেখতে খুব সুন্দর না হওয়ার কারণে অনেক প্রস্তাব এসেও ফিরে যেত, যা আমার মন ভেঙে দিত। যতই বিয়ের ইচ্ছা বাড়তে থাকত, ততই বিয়ের ব্যাপারে বিলম্ব হচ্ছিল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আমার বাবা মা একটা প্রস্তাব পেলেন এবং দ্রুত বিয়ের সিদ্ধান্ত নিলেন। ছেলেপক্ষেরও বিয়ের তাড়াহুড়ো ছিল, আর আমিও বেশ আগ্রহী ছিলাম, তাই আমাদের বিয়েটা ১ মাসের মধ্যেই হয়ে গেল। আমি ভীষণ খুশি ছিলাম আমার নতুন জীবনে প্রবেশ করে, কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হল না। বিয়ের কয়েকদিন পরেই জানতে পারলাম, আমার স্বামী সৌদি আরবে চাকরি করেন এবং সেখানে ড্রাইভারের কাজের জন্য তাকে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। যখন জানলাম তিনি ১ মাস পরেই ফিরে যাবেন, তখন আমার মন খারাপ হয়ে গেল। এই ভেবে আমি কান্না করে ফেললাম। এভাবেই আমি তার অনুপস্থিতি সত্ত্বেও নিজের অনুভূতিগুলোর সাথে মানিয়ে চলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিনিয়ত তার কাছাকাছি থাকার চাওয়াটা আমার মনকে অস্থির করে তুলেছিল। রাতে আমি ভালো করে ঘুমাতে পারতাম না। আমি একদিন স্বামীকে জিজ্ঞাসা করলাম, যদি তোমাকে সৌদি আরবেই থাকতে হয়, তাহলে বিয়ে কেন করলে? তিনি আমাকে বললেন, আমার ছোট ভাই বোনেরা এখনও পড়াশোনা করছে, আর আমার ভাতিজার দেখাশোনা আমাকেই করতে হয়। তারা নিজেদের পায়ে দাঁড়ানো পর্যন্ত সংসারের দায়িত্ব আমার উপরই থাকবে। এখানে থাকলে এত টাকা উপার্জন করতে পারতাম না, তাই সৌদি আরবে যেতে হয়েছে। তিনি আরও বললেন, সৌদি আরবে এমন একটা কাজ করি যাতে করে বাড়িতে কখনো টাকার অভাব না হয়। তখন আমি বললাম, তাহলে আমাকেও সঙ্গে নিয়ে চলো। তিনি মৃদু হেসে বললেন, এটা এত সহজ নয়। সেখানে আমার নিজের কোনো বাসা নেই, আর ভাড়াও খুব বেশি। আমরা অনেকজন মিলে একটি ঘরে থাকি।
তাতে আমাদের খরচ কিছুটা কম হয়। এরপর তিনি বললেন, আমি বছরে একবার আসি, সেটাও মাত্র 1 মাসের জন্য। তার এই কথা শুনে আমার মন ভারাক্রান্ত হয়ে গেল। মনে অনেক কষ্ট হল এবং ক্ষোভও জন্মাল। আমার বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল এবং যেসব স্বপ্ন দেখেছিলাম তার কিছুই পূরণ হয়নি। কিন্তু সবকিছু সহ্য করে চলছিলাম। আমার স্বামীর স্বভাব ছিল খুবই গম্ভীর, তিনি কখনো খোলাখুলি কথা বলতেন না বা তার সমস্যার কথা প্রকাশ করতেন না। সবকিছু জেনেও আমি নিজেকে ধৈর্য ধরে সামলে নিয়েছিলাম। আমার স্বামীর বিয়ে করাটা মূলত পরিবারের ইচ্ছাতেই হয়েছিল, যেন তিনি পরিবারের কাজে সাহায্য করতে পারেন। রাগ হলেও আমার স্বামীর উপর কোনো প্রভাব পড়ল না, আর তিনি সৌদি আরব চলে গেলেন। আমি আবারও একাকিত্বে ডুবে গেলাম। রাতের বেলা ঘুম আসত না, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ত। সারাদিন কেটে যেত, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ হতো না। শুধু রাতে 15 মিনিটের জন্য ভিডিও কল করত। আর সেই সময়টাতেও পরিবারের খোঁজ খবর নিত। আমি তার সাথে মনের কথা বলতে চাইতাম, কিন্তু তার কাছে সময় থাকত না। আমার শাশুড়ি সামান্য কথাবার্তা বলতেন, বাকিটা সময় আমি ঘরের কাজে ব্যস্ত থাকতাম। তবে আমার ছোট ভাতিজা ছিল, যে মাঝে মাঝে আমার সাথে কথা বলত। আমার শাশুড়ি রাতের বেলা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন, যার ফলে আমি আর আমার ভাতিজা ঘরে একা থাকতাম। আর আমার স্বামীর ছোট ভাই বোনেরা বাইরে পড়াশোনা করত। আমরা প্রায়ই রাতের খাবার একসাথে খেতাম। আমার ভাতিজা খুবই হাসিখুশি একটি ছেলে, যে সারারাত তার বিশ্ববিদ্যালয়ের গল্প শোনাত। যদিও তার গল্পে আমার তেমন আগ্রহ ছিল না। এক রাতে আমি মোবাইলে হিন্দি সিনেমা দেখতে শুরু করলাম। সিনেমাটি ছিল বেশ সাহসী ধাঁচের, আর দেখতে দেখতে আমি গভীর চিন্তায় ডুবে গেলাম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, তখনও রাতের সেই সিনেমার কিছু দৃশ্য আমার মনে ঘুরছিল। আমি কিচেনে কিছু কাজ করলাম এবং দুপুরের খাবার তৈরি করলাম, কাজের সময়ও সেই দৃশ্যগুলো আমার মনে ঘুরছিল। আমি রান্নাঘরে বসে মনোযোগ দিয়ে সেই দৃশ্যগুলোর কথা ভাবছিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই দেখি আমার ভাতিজা সেখানে দাঁড়িয়ে আছে এবং সে সেই ভিডিওটি দেখে ফেলেছে। তাকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, কিন্তু সে স্বাভাবিকভাবে বলল, চাচি, যদি খাবার তৈরি হয়ে থাকে তাহলে রুটি বানিয়ে দিন। আমি তাড়াতাড়ি মোবাইলটি বন্ধ করে রুটি বানাতে শুরু করলাম। তবে তারপর থেকে লক্ষ্য করলাম আমার প্রতি ভাতিজার আচরণ কিছুটা পরিবর্তিত হয়েছে। আগে সে আমার ঘরে আসত না, কিন্তু এখন প্রায়ই আসতে শুরু করল। একদিন বলল, আজ বিকেলের চা সে আমার ঘরেই খাবে, কারণ লাউঞ্জে শীত বেশি। শীতকালে আমার শাশুড়ির অভ্যাস ছিল যে তিনি বেশিরভাগ সময় নিজের ঘরেই থাকতেন এবং সেখানেই খাবার নিয়ে যেতেন। শাশুড়িকে খাবার দিয়ে এসে দেখি আমার ঘরে আমার মোবাইলটি সে দেখছে। আমার মোবাইলের সমস্ত ব্রাউজিং হিস্টোরি দেখে ফেলেছে এবং জানতেও পেরেছে যে আমি কী ধরনের ভিডিও দেখতাম। তার এই আচরণে আমি খুবই অবাক হলাম। সে কে যে আমার মোবাইল চেক করবে? আমি চায়ের ট্রেটা বিছানার উপর রাখলাম এবং নিজের মোবাইলটি ভাতিজায়ের হাত থেকে নিয়ে পাশে রেখে দিলাম। চা খেতে খেতে ভাতিজা হেসে আমাকে জিজ্ঞাসা করল, চাচি, আপনার কী ধরনের সিনেমা পছন্দ? তার এই প্রশ্ন শুনে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করলাম এবং বললাম, তোমার প্রশ্নের অর্থ কী? সে হেসে ব্যাখ্যা করল, মানে আপনার কি অ্যাকশন মুভি ভালো লাগে নাকি রোমান্টিক? আমি তার দিকে তাকাতেই সে বলল, রোমান্টিক সিনেমার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, বিশেষ করে হিন্দি সিনেমায়। আমি চুপ থাকায় সে নিজেই আবার বলল, চাচি, আপনি চাইলে আমাকে বন্ধু ভাবতে পারেন। ভাতিজা চাচির মধ্যে বন্ধুত্ব তো হওয়াই সাচাচিক, আর আপনার একাকিত্বে আমিও পাশে থাকতে পারি। তার কথাগুলো শুনে আমি কিছুটা লজ্জা পেলাম এবং বললাম, আমার মাথা একটু ব্যথা করছে। তুমি চা তোমার ঘরেই গিয়ে খাও। যদিও আমি বন্ধুত্বপূর্ণভাবে মিশতে চেয়েছিলাম, তবু কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কথা বলার ধরন দেখে আমি কিছুটা বিরক্ত হলাম এবং কড়া ভাষায় ভাতিজাকে বললাম যে এখানে থেকে চলে যাও, সে নিজের চা নিয়ে তার ঘরে চলে যেতে পারে। সে বিনা দ্বিধায় কাপটা হাতে নিয়ে ঘরে চলে গেল। সাধারণত কাজের ফাঁকে ফাঁকে সে মাঝে মাঝে আমার সঙ্গে হালকা মজা করত, কিন্তু সেদিনের পর থেকে সে কিছুটা চুপচাপ হয়ে গেল। পরদিন সকালে যখন আমি রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছিলাম, তখন সে হঠাৎ নিজের ঘর থেকে চাচি চাচি বলে ডাকতে শুরু করল। আমি তার ঘরে ঢুকে দেখি সে নিজের শার্টের বোতাম লাগানোর চেষ্টা করছে। আমাকে দেখে সে বলল, চাচি, আমার শার্টের বোতাম খুলে গেছে, আপনি কি একটু সাহায্য করতে পারেন?
আমি কিছুটা দ্বিধা নিয়ে তার শার্টের বোতাম লাগাতে শুরু করলাম আর কাজের মধ্যে মনোযোগ দিলাম। কাজ করতে করতে হঠাৎ আমি লক্ষ্য করলাম সে আমার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে, যা আমাকে একটু অস্বস্তিতে ফেলল। একসময় যখন আমার চুলের এক গুচ্ছ সামনে এসে পড়েছিল, সে নরমভাবে সেটি সরিয়ে কানের পেছনে রেখে দিল। আমি একটু চমকে পিছিয়ে আসলাম, আর সে হেসে বলল, চাচি, শুধু চুলগুলো সরিয়ে দিলাম, আপনি এত ঘাবড়ে গেলেন কেন? আমি দ্রুত বোতাম লাগানো শেষ করে নিজের ঘরে চলে এলাম। আমার মনে কিছুটা অস্বস্তি হচ্ছিল, তবে আমি নিজেকে সামলে নিলাম। আমি অনুভব করছিলাম যেন ভাতিজা আমার কাছাকাছি আসার চেষ্টা করছে, আর এই কারণেই আমি একটু দূরত্ব বজায় রাখতে চেষ্টা করছিলাম। এক রাতে যখন গভীর ঘুমেছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে গভীর মনোযোগ দিয়ে দেখছে। এই অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেল। ঘরে শুধু মৃদু নাইট ল্যাম্পের আলো জ্বলছিল। চারপাশে তাকিয়ে দেখলাম আর ভাবলাম কেন আমার এ ধরনের অস্বস্তি হচ্ছে। তারপর আমার দৃষ্টি ঘরের জানালার দিকে গেল, যা সাধারণত বন্ধ থাকে, কিন্তু আজ খোলা ছিল। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ আমি সাধারণত জানালাটি খুলি না। জানালাটি বন্ধ করতে উঠতেই মনে হলো হয়তো কেউ ভাতিজার ঘরে ঢুকেছে, যা দেখে আমার মনে এক ধরনের অজানা ভয় তৈরি হল। নিশ্চিতভাবেই ভাতিজাই হবে, যদিও আমি তাকে দেখিনি। তখন আমি আমার ঘর থেকে বেরিয়ে শাশুড়ির ঘরে গেলাম, তাদের পাশে গিয়ে শুয়ে পড়লাম। তবে তারা এত জোরে নাক ডাকছিলেন যে সেখানে আর থাকতে পারলাম না, এবং বাধ্য হয়ে নিজের ঘরে ফিরে এলাম। সকালে নাস্তার সময় ভাতিজা আমাকে বারবার লক্ষ্য করছিল। তারপর সে বলল, চাচি, আপনাকে তো চাচার কথা অনেক মনে পড়ে নিশ্চয়ই? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই অনেক মনে পড়ে। তখন সে বলল, তাহলে নিশ্চয়ই রাতের বেলা অনেক সময় ঘুম আসে না আপনার? আমার ভাতিজা একদিন এমন কথা বলল যে, চাচাকে তো আপনি অনেক মিস করেন, তাই না? তাহলে ঘুমানো নিশ্চয়ই কষ্টকর হয়। তার এই কথায় আমি বেশ বিরক্ত হয়ে গেলাম। আমি তাকে কঠোরভাবে বললাম, তুমি আজকাল খুব বেশি কথা বলছ, এভাবে কথা বলা বন্ধ করো। আমার কথা শুনে সে চুপচাপ সরে গেল। পরের রাতে দেখি আমার ঘরের জানালা অদ্ভুতভাবে খোলা, আর জানালার কাছে ভাতিজাকে দাঁড়িয়ে থাকতে দেখি। এটা দেখে আমার খুব খারাপ লাগল। পরের দিন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি আমার ঘরের জানালার কাছে কেন এসেছিলে? সে মৃদু হেসে বলল, চাচি, আপনাকে ঘুমাতে দেখে খুব ভালো লাগছিল। তার এই কথা শুনে আমার খুব রাগ হলো এবং বললাম, এবার থেকে এমন কিছু করলে তোমার চাচাকে জানাব। সে আমার কথা শুনে একটু বিরক্ত হয়ে চলে গেল। পরের রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার ঘরে আছে। চোখ খুলে দেখি ভাতিজা আমার ঘরে খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে। ভয়ে ও বিস্ময়ে আমি তাকে বললাম, তুমি আমার ঘরে কি করছ? সে বলল, ঘরের দরজা খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। আসলে চাচা যখন এখানে নেই, তাই আপনার খেয়াল রাখতে ইচ্ছে হয় আমার। এই কথা শুনে আমি তাকে আরও সতর্ক করে বললাম যে এই ধরনের আচরণ আর কখনো যেন না করে এবং তার সীমার মধ্যে থাকে। সে আমার কথা শুনে ঘর থেকে চলে গেল। এরপর থেকে আমি সবসময় সতর্ক থাকি এবং তাকে তার নিজের জায়গায় থাকতে বুঝিয়ে দিয়েছি। তারপরের দিন রাতে আমি যখন ঘুমাচ্ছিলাম, আবার হঠাৎ মনে হলো আমার ঘরে কেউ এসেছে। চোখ খুলে দেখি আমার ভাতিজা। সে আমাকে বিভিন্ন কথা বলতে থাকল। সে বলল বিষয়টা এত সহজ ছিল না, চাচি। তার আচরণ ও মিষ্টি কথাগুলো যেন আমাকে অসহায় করে দিয়েছিল। এর আগে আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এক অদ্ভুত জালে জড়িয়ে ফেলেছিল। হঠাৎ সে আমার মুখে হাত রেখে বলল, কেউ যদি দরজা দিয়ে চলে আসে? তুমি যে দরজা খোলা রেখেছ, সেটা কি আমার জন্য? তার কথা শুনে আমি বিস্মিত হয়ে ভাবছিলাম, কখনো তো এমন অনুভূতি আমার মধ্যে আসেনি। আমি তাকে সবসময় নিজের সন্তানের মতোই ভেবেছিলাম। তবে সত্যটা হলো, সে যেন এক প্রজ্বলিত আগুনের মতো, এবং এই আগুন থেকে দূরে থাকাই ভালো, কিন্তু আমি পারলাম না। এই ঘটনা আমার জীবনে এক অস্থিরতা এনে দিল। আমি অশ্রু মুছতে মুছতে তাকে বললাম, তুমি যা করেছ তা ঠিক হয়নি। আমি এই ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করব যেন তিনি তোমাকে শাস্তি দেন। সে বলল, তুমি যেসব সিনেমা এবং গল্প দেখো, সেগুলো কি? চাচি যান, তোমার চোখেও তো ওসব চলতে থাকে, বলেই সে চলে গেল। আমি কখনো চাইনি যে এরকম কিছু আমার সাথে হবে। পরের দিন আমি কোনো কিছু না বলে মায়ের বাড়ি চলে গেলাম। মনে মনে ভেবেছিলাম, আমি কি আমার স্বামীকে সবকিছু জানাব? আমি এতদিন এই কথা কাউকে বলিনি।
কিন্তু পরের দিন আমার একজন বন্ধুর সঙ্গে দেখা হলে আমি তাকে পুরো বিষয়টি খুলে বললাম। তিনি বললেন, তোমার শুরু থেকেই তুমি তোমার ভাতিজায়ের প্রতি খুব বেশি খোলামেলা ছিলে। আর যদি তুমি এই ঘটনা তোমার স্বামীকে বলো, তাহলে সে তোমার কথা বিশ্বাস করবে না, বরং তোমাকে খারাপ মানুষ হিসাবে ধরে নিবে। তাই এটা এখানেই গোপন রাখো। এছাড়া সে আমাকে একটি পরামর্শ দিল যে আমি আমার স্বামীকে বলি আমাকে সৌদি আরবে ডেকে নিয়ে যেতে, যাতে আমি সেখানে তার সঙ্গে থাকতে পারি। আমি এই পরামর্শ গ্রহণ করলাম এবং আমার স্বামীকে বললাম যে যদি তিনি আমাকে সৌদি আরবে না নিয়ে যায় তবে আমি বিচ্ছেদের কথা ভাবতে বাধ্য হব। তিনি আমার অনুরোধ মেনে নিলেন এবং আমাকে সৌদি আরবে নিয়ে এলেন। সেখানে এসে আমি একটি স্কুলে শিক্ষকতার চাকরি পেলাম। আমি একটি ছোট ফ্ল্যাটও ভাড়া নিলাম এবং বাড়ির দিকে ফেরার পরিকল্পনা বাদ দিয়ে দিলাম। এই পরিবর্তনগুলো তখন ঘটছিল যখন আমি বুঝতে পারলাম আমার চিন্তাভাবনাগুলো পবিত্র হয়ে যাচ্ছে এবং আমি বেঠিক পথের দিকে যাচ্ছি। তাই আমি মোবাইল থেকে সব অচিত ভিডিও ও সিনেমা মুছে ফেললাম। সময় চলতে লাগল এবং আমার ভাতিজার বিয়ের সময় আসতে শুরু করল। যখন আমার স্বামী বাড়ি যাওয়ার সময় আমি বললাম, আমি আপনার সাথে যেতে পারব না। আমি এখানেই থাকব এবং অপেক্ষা করব। আমার স্বামী একা বাড়িতে চলে গেলেন, কিন্তু তিনি সেখানে মাত্র 1 সপ্তাহ কাটিয়ে দ্রুত ফিরে এলেন। ফিরে এসে তিনি বললেন, আমি তোমাকে খুব মিস করেছি, তাই ফিরে আসতে বাধ্য হলাম। 6 মাস পর আমরা জানতে পারলাম যে আমার ভাতিজার স্ত্রী আরেকজনের সাথে ধরা পড়েছে। এটি শুনে আমার মনে অনেক শান্তি এলো, কারণ যে ব্যক্তি আমার জীবনকে উল্টে দিয়েছিল তার প্রতি আল্লাহর কোনো না কোনো শিক্ষা দিতে শুরু করেছেন। আমি সবসময় ধৈর্য ধরেছি। একটু সময় পর আল্লাহ আমাকে সন্তানের সৌভাগ্য দিলেন। আমার এখানে যমজ বাচ্চা হলো এবং আমি তাদের সঠিকভাবে বড় করার চেষ্টা করলাম। বর্তমানে আমি আমার জীবনে খুবই খুশি আছি এবং আমার পরিবারের সঙ্গে একটি সুখী জীবন কাটাচ্ছি। গল্পে একজন নারী তার ভাতিজার প্রতি অতি খোলামেলা আচরণের জন্য সমস্যায় পড়েছেন। এতে বোঝা যায় যে আমাদের নিজেদের ও অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আত্মীয় বা ঘনিষ্ঠ কারো সাথে আচরণের ক্ষেত্রে মনের মাঝে সুস্থ সীমারেখা বজায় রাখা গুরুত্বপূর্ণ। গল্পের নারী আল্লাহর কাছে ধৈর্য নিয়ে প্রার্থনা করেছেন, যা তাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সহায়তা করেছে। কঠিন সময়ে ধৈর্য ও প্রার্থনা আমাদের মনোবল যোগায় এবং সমস্যার সমাধানে সহায়তা করে। ভাতিজার আচরণকে তিনি এক ধরনের প্রজ্বলিত আগুনের মতো মনে করেছেন এবং পরে নিজেকে তা থেকে দূরে রাখতে চেষ্টা করেছেন। নেতিবাচক সম্পর্ক ও পরিস্থিতি থেকে দূরে থাকা প্রয়োজন, যাতে আমরা আমাদের জীবনে মানসিক শান্তি বজায় রাখতে পারি। গল্পের নারী তার জীবনকে সংশোধন করতে অপ্রয়োজনীয় ভিডিও এবং সিনেমা থেকে নিজেকে দূরে রেখেছেন। তিনি পবিত্র ও আত্মনিয়ন্ত্রিত জীবনের জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি আমাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণ ও নিজেকে সঠিক পথে নিয়ে যাওয়া জীবনের মান উন্নত করে। গল্পে নারী ধৈর্য ধরেছেন এবং অবশেষে দেখেছেন যে ভাতিজার স্ত্রীর বিশ্বাসঘাতকতা ঘটেছে। এতে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, কারণ এটি তাকে মনে করিয়েছে যে আল্লাহ ন্যায় বিচারক এবং আমরা আমাদের জীবনের ন্যায় অন্যায়ের উপর পূর্ণ নির্ভর করতে পারি। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তামিমা। আমার খুব কম বয়সেই বিয়ে হয়ে যায়। সবকিছুই ভালোভাবে চলছিল, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। আমাদের দিনকাল বেশ ভালোই কাটছিল। কিন্তু একদিন এক কালো রাতে আমার স্বামী অফিস থেকে ফেরার পথে বাইক দুর্ঘটনায় মারা যায়। সেই থেকে আমি একেবারে একা হয়ে যাই। আমার পুরো পৃথিবীটাই পাল্টে যায়। আমাদের পরিবারে আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার স্বামীর ছোট ভাই থাকত। তার নাম ছিল সোহেল। তার বয়স আমার থেকে একটু বেশি হবে। কিছুদিন পর আমি লক্ষ্য করলাম আমার চলাফেরা কেউ নজর করছে। পরে জানতে পারলাম সে আর কেউ নয়, আমার দেবর সোহেল। সে এখন কেন জানি আমার দিকে চেয়ে থাকে, আর আমি তাকালেই লজ্জা পেয়ে মুখ সরিয়ে নেয়। এভাবেই বেশ কিছুদিন কাটতে থাকল। এইদিকে একলা রাতে আমার যেন ঘুম আসে না। বারবার আমার সেই রাতগুলোর কথা মনে পড়ে, আমার স্বামীর সাথে কাটানো মুহূর্তগুলো। একা একা থাকার কারণে এখন আমার একটি খারাপ অভ্যাস হয়ে যাচ্ছিল। এখন আমি ফোনের উপর বেশি আসক্ত হয়ে পড়েছি। আমি অনেক ভিডিও দেখতাম,
আমার সব কিছুই এখন অপূর্ণ মনে হয়। তাই মাঝে মাঝে ভাবতাম যদি এখন কেউ আমাকে বিয়ে করত। আমি মনে মনে আমার দেবর সোহেলকে নিয়ে ভাবতে শুরু করলাম। কেন সে এখন আমার দিকে চেয়ে থাকে, আর কেন আমি তার দিকে তাকালে সে লজ্জা পায়? আমি ঠিক করলাম তাকে একটু বাজিয়ে দেখি, তার মনে কি আমার জন্য কোনো ভালোবাসা আছে নাকি অন্য কিছু। আমি ইচ্ছা করেই আমার দেবরের কাছাকাছি থাকতে শুরু করলাম। আমি তার সাথে অনেক গল্প করতাম। সেও এখন আমার সাথে অনেক সময় কাটায়, আর তার লজ্জা অনেকটাই কমে গেছে। এখন সে আমার সাথে সময় কাটাতে আগ্রহী। আমি লক্ষ্য করতাম সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকে আর হাসে। একদিন আমি তাকে নিয়ে বাইরে ঘুরতে গেলাম। আমরা অনেক মজা করছিলাম। হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে যায় এবং আমার মন খারাপ দেখে সে বলল, কি হয়েছে ভাবি? মন খারাপ করলে কেন? আমি তাকে কিছু বললাম না। পরে সে নিজেই বলল, ভাইয়ার কথা মনে হয়েছে বুঝি? আমি বললাম, হ্যাঁ। সে আমার হাতটি ধরে বলল, ভাবি, আমি একটা কথা তোমাকে বলতে চাই। তুমি যদি রাগ না করো তাহলে আমি বলবো। আমি বললাম, হ্যাঁ বলো। সে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই। আমি তোমার এই কষ্ট দেখতে পারি না, আমার খুব কষ্ট হয়। তার মুখ থেকে এসব শুনে আমি অবাক হয়ে যাই। আমি কিছু বললাম না, চুপ করে থাকলাম। আর মনে মনে ভাবতে লাগলাম, সে কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি ভালোবাসার নামে ধোঁকা দেবে। কারণ আমি এখন তাকে মনে মনে ভালোবাসি, কিন্তু তাকে তা বুঝতে দিইনি। সে বলল, ভাবি চুপ করে আছো কেন, কিছু তো বলো। আমিও তাকে বললাম, আমাকে একটু সময় দেও, তারপর আমি তোমাকে জানাবো। এই বলে আমরা বাসায় চলে আসলাম। আমি দেখলাম সোহেলের অনেক টেনশনে আছে। আমার সাথেও এখন সে ভালোভাবে কথা বলতেছে না। আমি বুঝতে পারলাম সে মনে হয় আমাকে সত্যি সত্যি ভালোবাসে। একদিন বাসায় কেউ ছিল না, শুধু আমি আর সোহেল ছিলাম। সবাই বাইরে এক অনুষ্ঠানে গিয়েছিল। আমি ভাবলাম আজকেই সুযোগ কিছু একটা করার এবং আমার মনের কথাটা তাকে বলার। আমি আমার রুমে সোহেলকে ডেকে নিয়ে আসলাম। বললাম, আমার মাথায় অনেক ব্যথা করছে, তুমি কি আমার মাথায় একটু তেল দিতে পারবে? আমার কথা শুনে সে অবাক হয়ে গেল আর তেল নিয়ে আসলো। আমি তার কোলে মাথা রাখতেই সে যেন কেমন করে উঠল। ভাবলাম মাথাটা হয়তো ঠিক জায়গায় রাখিনি। সে তেল দিতে শুরু করল আর আমি তাকে বললাম, আমি যদি রাজি হয়ে যাই এই সম্পর্কটা কি সবাই মেনে নেবে? সে বলল, ভাবি তুমি এসব নিয়ে টেনশন করো না। যদি না মেনে নেয় তাহলে আমরা পালিয়ে বিয়ে করব। আমি বললাম, তুমি কি সত্যিই পারবে? সে বলল, একবার রাজি হয়েই তো দেখো। আমি আর কি কি পারি? তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। ভাবলাম তাহলে আমার সব অপূর্ণ চাওয়াগুলো আমি তার কাছ থেকে পূরণ করতে পারবো। আমি তাকে বললাম, হ্যাঁ সোহেল, আমিও তোমাকে ভালোবাসি। আমার এই কথা শোনা মাত্রই সে আর দেরি করতে পারল না। তার কোলে আমার মাথা রাখা ছিল, তাই সাথে সাথেই সে আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরল আর সে ভালোবাসা দেখাতে লাগল। আমি অবাক হয়ে গেলাম। আমি তাকে বললাম, থামো, এখনই কি করছো? সে আর আমার কথা না শুনেই আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তার এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম আর আমারও ভালো লাগতে শুরু করে। তাই আমি আর তাকে বাধা দিলাম না। অনেক দিন পর এত আনন্দে দিন কাটবে তা আমি কখনো ভাবতে পারিনি। সে আমাকে সত্যিই অনেক ভালোবাসে, তাই আমিও তাকে অনেক ভালোবাসতে শুরু করি। আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমাদের ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে। সে আমাকে অনেকটাই সময় দিত এবং সবার চোখ ফাঁকি দিয়ে আমাকে ভালোবাসত। আমাদের ভালোবাসার সম্পর্কটা এখনও কাউকে জানানো হয়নি, তাই আমরা এখনও লুকিয়ে লুকিয়ে প্রেম করতাম। এখন আর আগের মতো খারাপ লাগতো না, কারণ আমার মন খারাপ হলেই সে আমাকে বাইরে ঘুরতে নিয়ে যেত বা বিকেল বেলায় পার্কে নিয়ে যেত। আমরা অনেক গল্প করতাম এবং সে আমাকে ভালোবাসত। এতে আমার মন ভালো হয়ে যেত। এভাবেই আমাদের দিন কাটতে থাকে। আমরা একে অপরের সাথে অনেক ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিলাম। একদিন আমি তাকে বললাম, এভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন আমাকে ভালোবাসবে? এবার ঘরের বউ করে নিলে তো হয়। আমার কথা শুনে সে অনেক খুশি হয়ে যায়। তখনই বলল, চলো এখনই বিয়ে করে আসি। আমার কোনো সমস্যা নেই, কারণ এখন তো আমি একটা ছোট জব করি। আমাদের দুজনের দিন কেটে যাবে। তার কয়েকদিন পর আমরা কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলি। পরে সে বাড়িতে জানায়। সবাই এই খবর শুনে অবাক হয়ে যায়। আমার শ্বশুর খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি আমার কথা অনেক ভাবতেন, কারণ তার বড় ছেলে মারা যাওয়ার পর থেকেই তিনি আমাকে নিয়ে খুব টেনশনে থাকতেন।
আমি তার ছোট ছেলেকে বিয়ে করার কারণে তিনি রাগ করেননি, বরং খুশি হয়েছিলেন। আমাদের সম্পর্কটা বাসার সবাই মেনে নেয়। আমি এখনো ভাবতে পারিনি যে সবাই এই সম্পর্কটা এত দ্রুত মেনে নেবে। আমি তো মনে মনে ভেবেছিলাম যে আমাদের হয়তো বাসা থেকে চলে যেতে হবে। যাক, এসব কিছুই হয়নি, ভালোই হয়েছে। তারপর থেকে আমি আর সোহেল সুখের সংসার শুরু করি। আমি তার অনেক যত্ন নিতাম, আর সে আমার অনেক খেয়াল রাখত এবং ভালোবাসা দিত। এটা আমার খুব ভালো লাগত। এভাবেই আমাদের দিনগুলো কাটতে থাকে। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না। তোমাদের সাথেও কি এমন কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।